আসসালামু আলাইকুম। সকলকে ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এবার এই পর্যায়ে আমরা আমাদের 11 অধ্যায় থেকে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তাহলে চলো আমরা আমাদের প্রশ্নটি নিয়ে আলোচনা শুরু করি। তো আমরা শুরুতে প্রশ্নটি একটু দেখে নিই যে প্রশ্নটি আমাদের জন্য কী ছিল। এখানে আমরা দুইটা বক্সে দুইটা ভিন্ন ভিন্ন যৌগের সাধারণ সংকেত দেখতে পাচ্ছি। একটা সংকেত হচ্ছে CnH2n, যেখানে n এর মান 2। তাহলে এই যৌগটি আর কেউ নয়, অ্যালকিন গ্রুপের অ্যালকিন গ্রুপের প্রথম সদস্য ইথিন। আর এখানে আছে CnH2n+1 COOH, এখানে n এর ভ্যালু 1। তো n এর ভ্যালু যদি 1 হয় তাহলে এখান থেকে পাচ্ছি আমরা ইথানোয়িক অ্যাসিড। যেহেতু আমরা n যদি 1 বসে তাহলে আলটিমেট কার্বন কিন্তু দুইটা হয়ে যাচ্ছে, 2 কার্বন বিশিষ্ট ইথানোয়িক অ্যাসিড পাচ্ছি, আর এখান থেকে আমরা ইথিন পাচ্ছি। ফাইন। এবার আসো প্রশ্ন, অ্যালকাইন কাকে বলে? অ্যালকাইন, তাহলে আমরা দেখো অ্যান্সার করতে পারি যে ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে, যাদের সাধারণ সংকেত CnH2n-2। অ্যালকাইন হচ্ছে ত্রিবন্ধনযুক্ত, যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন ন্যূনতম একটা কার্বন কার্বন ট্রিপল বন্ধন থাকে তাদেরকে অ্যালকাইন বলে। ন্যূনতম কার্বন কার্বন ট্রিপল বন্ধন থাকে তাদেরকে আমরা কি বলতে পারবো? অ্যালকাইন বলতে পারবো। ওকে ফাইন। সেকেন্ড প্রশ্ন দেখো, HCOOH ফর্মিক অ্যাসিড, তাই না? একটাই কার্বন, তাহলে কি বলা হয়? মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। তাহলে ফর্মিক অ্যাসিড একটি অ্যাসিড ব্যাখ্যা করো। এবারে আমরা ফর্মিক অ্যাসিডের অ্যাসিড ধর্মের ব্যাখ্যা দিব। দেখো, ফর্মিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড। এটি জলীয় দ্রবণে বিয়োজিত হয়। বিয়োজিত হয়ে কি উৎপন্ন করতে পারে? সামান্য হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারে এবং নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করে। তাহলে কয়েকটা রিজন। ফার্স্ট অফ অল, সে হাইড্রোজেন আয়ন ডোনেট করতে পারে। নাম্বার 2, সে নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করতে পারে। এবং সব থেকে কোনো একটা বস্তু অ্যাসিড হওয়ার সব থেকে বড় যে প্রমাণ, যে আমরা যদি সেই অ্যাসিডটাকে কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করাই তাহলে এখান থেকে কী হবে? দেখো, সোডিয়াম আসবে হাইড্রোজেনের জায়গায়, হাইড্রোজেন যাবে সোডিয়ামের জায়গায়, ঠিক আছে? তাহলে উৎপন্ন হবে HCOONA। এই যে এখানে আগে H ছিল, এখানে সে Na চলে আসবে, আর এই হাইড্রোজেনের এই হাইড্রোক্সিল মূলক মিলে তৈরি করে পানি। তো সোডিয়াম মিথানয়েড লবণ উৎপন্ন হলো, এবং একই সাথে কি উৎপন্ন হলো? একই সাথে পানি উৎপন্ন হলো। তাহলে এই যে আমরা অ্যাসিডের সাথে ক্ষারের যে বিক্রিয়ার মাধ্যমে যে লবণ প্রস্তুত করতে পারলাম এবং পানি প্রস্তুত করতে পারলাম, তাহলে এই যৌগটি অবশ্যই কি হবে বলতো? অ্যাসিড হবে। কেননা অ্যাসিড ব্যতীত ক্ষারের সাথে কেউই বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে না। অ্যাসিড এবং অ্যাসিড ধর্মী অন্য কেউ, অ্যাসিড ধর্ম বিশিষ্ট অন্য কেউ, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, অন্য যে কোনো গ্যাসীয় পদার্থ হতে পারে যাদের মধ্যে অ্যাসিড ধর্ম আছে, এরকম যারা, তারাই কিন্তু লবণ এবং পানি তৈরি করতে পারে। তাহলে বলা যায় যে ফর্মিক অ্যাসিড একটি জৈব অ্যাসিড বা একটি অ্যাসিড, এটা ব্যাখ্যা করা যায়। আচ্ছা, যাচ্ছি আমরা গয়ের প্রশ্নে। 1 নং যৌগ কিভাবে শনাক্ত করবে? বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। অর্থাৎ ইথিনকে আমরা কিভাবে শনাক্ত করব, পরীক্ষাগারে হোক বা যে কোনো উপায় হোক না কেন আমরা শনাক্ত করব কীভাবে, সেটা এখন আমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। ফাইন। তাহলে এখানে দেখো কীভাবে শনাক্ত করা যেতে পারে। তাহলে এখানে আমাদের অ্যালকিন যদি আমরা এইভাবে চিন্তা করি যে CH2 ডাবল বন্ধন CH2, তাহলে এই যে ব্রোমিন, দেখো ব্রোমিন এসে এই কার্বনগুলোর সাথে যুক্ত হবে, ফলে আমাদের ডাবল বন্ধন ভেঙে সিঙ্গেল বন্ধন হয়ে যাবে। দেখো এই যে ব্রোমিন যুক্ত হয়ে গেল, সো যদি এখানে নাম্বারিং করো তাহলে এটাকে ধরো 1 দিতে পারো, এটাকে ধরো 2 দিতে পারো, তাহলে 1,2-ডাইব্রোমো ইথেন। ফলে কি হবে? যে ব্রোমিনের কিন্তু একটা রং আছে, কি রং বলো তো? ব্রোমিনের আছে লাল রং। তাহলে লাল রংটা থাকবে না, লাল রংটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তো ফলে আমরা বলতে পারি যে 1,2-ডাইব্রোমো ইথেন, লাল রং আর লাল থাকবে না, লাল রংটা হয়ে যাবে কি? বর্ণহীন। এই বর্ণহীন কেন হবে বলো তো? মূলত ব্রোমিনকে আমরা সংযুক্ত করতেছি কার সাথে? ইথিনের সাথে। তাহলে ব্রোমিনকে যেহেতু আমরা ইথিনের সাথে সংযুক্ত করতেছি, ফলে ব্রোমিন কিন্তু এখন আর পিওর ব্রোমিন নাই, এখন ব্রোমিনটা যুক্ত হয়ে গিয়েছে ইথিনের সাথে। ফলে সে তার কালারটা ডিসকালার করে ফেলবে, নষ্ট হয়ে যাবে। আমরা কালার নষ্ট হয়ে যাওয়া দেখে বুঝতে পারবো যে না, এখানে অসম্পৃক্ত কেউ আছে, এবং সেই অসম্পৃক্ত যৌগটি হবে ইথিন বা অ্যালকিন। আচ্ছা, যাচ্ছি আমরা আরও একটা এক্সাম্পল, যেটাকে বলা হয় বেয়ার পরীক্ষা। এখন বেয়ার পরীক্ষাটা কীভাবে সম্পন্ন করা হয় দেখো, যে আমরা পানি এবং জায়মান অক্সিজেন নিলে দেখো এখানে কি 2টা হাইড্রোজেন আর 2টা অক্সিজেন মিলে 2টা OH মূলক তৈরি হবে, একটা OH মূলক যাবে আমার এই কার্বনে, আর একটা OH মূলক যাবে আমার এই কার্বনে, ঠিক আছে? 2 জায়গায় 2টা OH মূলক দিলাম। এবার কি হবে দেখো, এই যে CH2OH, আর এখানে তো একটা সিঙ্গেল বন্ধন রয়ে যাচ্ছে। আমরা এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দেখতে পাচ্ছি। এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের একটা বর্ণ রয়েছে, কি বর্ণ এটা? পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের একটি বর্ণ রয়েছে গোলাপি বর্ণ। পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের একটি বর্ণ রয়েছে, যেই বর্ণটি গোলাপি বর্ণ। সো এই
যদি বিক্রিয়াটা ভালোভাবে আমরা সম্পন্ন করতে পারি, তাহলে এই গোলাপি বর্ণটা বর্ণহীন হয়ে যাবে। তাহলে এই গোলাপি বর্ণ বর্ণহীন হয়ে যাওয়া দেখেও আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে অ্যালকিন বা অসম্পৃক্ত কেউ ছিল, ফলে আমরা দুইটা হাইড্রোক্সিল মূলককে তাদের সাথে যুক্ত করতে পেরেছি, তারা যুক্ত হয়েছে, ফলে গোলাপি বর্ণটা দূরীভূত হয়ে গিয়েছে বা গোলাপি বর্ণটা বিনষ্ট হয়ে গিয়েছে। ওকে, তাহলে আমাদের গয়ের যেই অ্যান্সার, গয়ের অ্যান্সারে আমরা দুইটা বিক্রিয়া দিব। একটা হলো বেয়ার পরীক্ষার এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর একটা হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষার ব্রোমিন। এই দুইটা বিক্রিয়ার মধ্যে যে বর্ণ পরিবর্তন ঘটবে, সেই বর্ণ পরিবর্তন ঘটা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে অসম্পৃক্ত যৌগ ছিল এবং এই অসম্পৃক্ত যৌগ থাকার কারণেই এদের বর্ণটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, সো আমরা যাচ্ছি আমাদের ঘয়ের প্রশ্নে। দেখো ঘয়ের প্রশ্নে কি বলতেছে যে 1 নং হতে, খেয়াল করো, ইথিন হতে 2 নং যৌগ প্রস্তুত করা যাবে কিনা সমীকরণ সহ বিশ্লেষণ করা। অর্থাৎ ইথিন হতে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করা যাবে কিনা সমীকরণ সহ ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, সো আমরা ঘয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব, ইথিন হতে ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা ফাইন, দেখো তাহলে এখানে কি হচ্ছে, সবার আগে আমরা ইথিনের সাথে HBr যুক্ত করতেছি। তাহলে হাইড্রোজেন যাচ্ছে ফার্স্ট কার্বনে, দ্বিবন্ধনে, ব্রোমিন যাচ্ছে সেকেন্ড কার্বনে। তাহলে CH2 আর হাইড্রোজেন মিলে হয়ে যাবে CH3, CH2 আর হাইড্রোজেন মিলে হয়ে যাবে CH3। এখানে যে CH2 আছে, এই CH2 সেই CH2, আর এখানে যে ব্রোমিন আছে সেই ব্রোমিন এই ব্রোমিন, সেই ব্রোমিন এই ব্রোমিন। তাহলে CH3 CH2 Br, CH3 CH2 Br, ইথাইল ব্রোমাইড। আচ্ছা ফাইন, এবারে এই ইথাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকোয়াস দ্রবণ আমরা বিক্রিয়ায় অংশগ্রহণ করাবো। তাহলে ব্রোমিনটা যাবে হাইড্রোক্সিল মূলকের জায়গায়, হাইড্রোক্সিল মূলক যাবে ব্রোমিনের জায়গায়, মানে তারা তাদের জায়গা পরিবর্তন করবে, ব্রোমিন এবং হাইড্রোক্সিল মূলক। তাহলে দেখো আগে ব্রোমিন ছিল, এখন এখানে আছে হাইড্রোক্সিল মূলক, আর আগে এখানে সোডিয়ামের সাথে হাইড্রোক্সিল মূলক ছিল, এবার সোডিয়ামের সাথে কি আছে, ব্রোমিন আছে। অর্থাৎ ব্রোমিন এবং হাইড্রোক্সিল মূলক তারা তাদের জায়গাটি পরিবর্তন করলো আর কি। এরপরে দেখো এই যে CH3 CH2 OH, আমি এখান থেকে একটা হাইড্রোজেন এখানে দিব, ফলে OH মূলক আর হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, এখানে কিন্তু পানি উৎপন্ন হবে, প্লাস H2O, পানি উৎপন্ন হবে। আর তাহলে এই যে সেকেন্ড কার্বনে আছে একটা কার্বন একটা হাইড্রোজেন, আর এখান থেকে আসতেছে একটা অক্সিজেন, একটা কার্বন একটা হাইড্রোজেন একটা অক্সিজেন মিলে কি উৎপন্ন হবে, উৎপন্ন হবে CHO। তাহলে CH3 CHO। আচ্ছা, এবার CH3 CHO, খেয়াল করো, CH3 CHO এর সাথে জাইমার অক্সিজেনকে এখানে দিয়ে দাও, তাহলে উৎপন্ন হবে CH3 CH3 অর্থাৎ এখান থেকে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবো, এখান থেকে আমরা জৈব অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করা যাবে। তাহলে আমরা ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করে এখানে দেখালাম। সো আশা করতেছি তোমরা এইটুকু পার্ট প্রপারলি বুঝতে পেরেছো। ঘয়ের অ্যান্সারের জন্য আমাদের এইটুকু পার্টই এনাফ, বিক্রিয়া এবং ব্যাখ্যা সহকারে। তাইলে ক খ গ ঘ 4টা প্রশ্নের অ্যান্সারই আমরা কমপ্লিট করে ফেললাম। আমি আশা করব 4টা প্রশ্নের অ্যান্সারই তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি নেক্সটে আবার কোনো একটা সৃজনশীল পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।